তৃতীয় অধ্যায়। এর মধ্যে হঠাৎ রাজা বলে উঠলেন যে পক্ষীরাজ যদি হবে তাহলে ন্যাজ নেই কেন? শুনে পাত্র মিত্র ডাক্তার মোক্তার আক্কেল মক্কেল সবাই বলল, ভালো কথা, ন্যাজ কি হলো? কেউ তার জবাব দিতে পারে না, সব সুরসুর পালাতে লাগলো। হজ বলল সুকুমার রায়। এটা কেন বললাম যে এখন এই যে তৃতীয় অধ্যায় শুরু করছি, এটা পড়লেই এটা শুনলেই বোঝা যাবে। মেয়েটির নাম হচ্ছে সুরঞ্জনা। ওর চোখের মণি দুটো নীলচে, অসম্ভব রোগা এবং সব সময় সিগারেট খাচ্ছে। মেয়েটির ইউনিভার্সিটি ডিগ্রি আছে এবং রাশিয়ান ভাষাও সে জানে, সে শিখেছে গোলপার্কের রামকৃষ্ণ মিশনে। এ সমস্ত সে আমায় বলেছিল কিন্তু প্রথম আলাপেই। গোলপার্কের দিকটাই থাকতো, অনেকদিনই ফিরবার সময় ড্রাইভারদের বলতো ট্যাক্সি ডেকে দিতে। তো ওরও আমার মতোই স্যালারি, বরং একটু কম হতে পারে। অথচ কী করে ট্যাক্সির খরচ, এত এত সিগারেটের খরচ, বাইরে থেকে টিফিন কিনিয়ে আনা, এই সমস্ত টাকায় চালায় আমি বুঝে উঠতে পারিনি। হয়তো রোজগারের পুরোটাই ওর হাত খরচ, সেই জন্যই পারে। মেয়েটি প্রথম দিনই আমাকে আপন করে নিল। গোড়া থেকেই তুই তুই করে শুরু হয়ে গেল আমাদের মধ্যে। দিন দুয়েকের মধ্যেই জেনে ফেলাম ওর অনেক কথা। একবার 6 মাসের করারে ও মস্কোতেও গিয়েছিল চাকরি করতে। আমার মতো পড়াশোনা নয়, চাকরি করতে গেছিল সে দেশে। ওর প্রেমের কথা সেসবও বলেছিল, প্রেম ভেঙে যাবার গল্প, আরও প্রেম, আরও গল্প, সব নির্দ্বিধায় ও বলে চলে। কল্যাণদা থাকাকালীন যত না রিসেপশনে গেছি, তার চেয়েও বেশি ঘন ঘন আমি সুরঞ্জনার কাছে যাই। লাঞ্চ ব্রেকে ফোন করে ও আমাকে যে নেশাটা ধরিয়ে দিয়েছিল সেটা আর বলবার মতো নয়। তা প্রায় রোজ জোর করেই কেটে গেল আমাদের সময়টা। গরমের ছুটিও শেষ, আর স্কুল কলেজ আবার সব খুলে যাচ্ছে। ফলে মেয়েকে প্রত্যেক দুপুরে ফোন করে মেঘের ওপর থেকে গান শোনানোর পালা তো আমার শেষ। এর ফলে সাহেবরা বেরিয়ে গেলেই আমি নিচে চলে যাই, আর সুরঞ্জনা এক হাতে জ্বলন্ত সিগারেট নিয়েও অন্য হাতে একটা গল্পের বই ধরে খুব মন দিয়ে পড়ছে। দেখতে পাই, আমি দেখতে পেলে অবশ্য বইয়ের পাতা ভাঁজ করে আমাকেই মনোযোগ দেয়। লক্ষ্য করেছি ওর মধ্যে যেটা আছে সেটা হচ্ছে গাম্ভীর্য, যেটা খুব সম্ভবত আমার মধ্যে নেই। নিজেকে তো আমি দেখতে পাই না, তো কোনো মানুষই নিজেকে দেখতে পায় না সরাসরি, নিজের মুখটুকু। যে মুখটুকু সে দেখে সেটা কিন্তু তার প্রতিবিম্বটাই তার সম্বল। এমনিতে নিজের মুখের দিকে তাকিয়ে কতটুকু দেখতে পাই আমরা, পাই না। সে প্রতিবিম্ব একটা স্থির জল হতে পারে, আয়না হতে পারে, বা অন্য কোনো মানুষও হতে পারে, অথবা কোনো ফটো বা হাতে আঁকা ছবি। আমার সামনে তো তেমন কিছু নেই, এমনকি আয়নাও নেই আমার ঘরে। অফিসের ঘরে বা বস্তির ঘরে হ্যাঁ একটা আয়না অবশ্য আছে, সেটা 3 তলার টয়লেটে, মেয়েদের টয়লেটে, যে টয়লেট আমি একাই ব্যবহার করছি এতক্ষণ, কারণ 3 তলায় আমি ছাড়া আর কোনো মেয়ে নেই, আমাকে বাদ দিলে আর কোনো মেয়ে নেই 3 তলায়। আরও 2জন মেয়ে যারা কাজ করে এই অফিসে, তারা 2 তলায়। এই টয়লেটের আয়নায় নিজের প্রতিবিম্বকে খুঁটিয়ে দেখে গাম্ভীর্যটুকু খুঁজবার সময় আমি কখনো পেয়ে উঠিনি। সেখানে পরিষ্কার পরিচ্ছন্ন হয়ে সেজে গুজে বিদেশি সওদাগরি অফিসের কনিষ্ঠ কেরানির মতো, এরকম ক্লিশে শোনাচ্ছে তাই না? তবুও সেটাই আমার হয়ে উঠতে হয় না, গাম্ভীর্য আমার নেই। সুরঞ্জনাকে ওরা কিন্তু ম্যাডাম ম্যাডাম করে ডাকে, দরকারের চেয়ে বেশি একটা কথাও সে চাকর বাকর ড্রাইভার এদের সাথে বলে না। আমার সঙ্গে কিন্তু ইন্তার হাসি মশকরা করছে, এমনকি কি বলবো, আমার সঙ্গে ইন্তার হাসি মশকরা করছে শুধু সুরঞ্জনা নয়, সমস্ত ড্রাইভার চাকর বাকর প্রত্যেকে। এমনকি অর্জুনবাবু আমাকে যে কত রসালো গল্প শোনান কোনো ভদ্রতার তোয়াক্কা না করেই, সেসব গল্প এই হলদে বাড়িটার, যে বাড়িতে আমি চাকরি করছি,
তার পুরনো সব ঘটনা। সেসব গল্পে সাহেব আছে, মেম আছে, আছে তাদের অদ্ভুত অদ্ভুত সব কাণ্ড কারখানার বিবরণ, যে বিবরণের অনেকটাই হয়তো অর্জুন বাবুর মন গড়া। শুনলেই বোঝা যায়, কিন্তু বলবার সময় তো বাধা দিতে নেই, তাতে রসভঙ্গ ঘটে। রিসেপশনের ঠিক উল্টো দিকে একটা বন্ধ দরজা ছিল। সেই দরজা আসলে একটা মস্ত হল ঘর, যাকে এরা মিটিং রুম বলতো। মানে মিটিংয়ের জন্য ওই ঘরটা ব্যবহার করা হতো, বিশাল বড় হল ঘর। তো ওই হল ঘর খুলিয়ে এয়ার কন্ডিশনার চালিয়ে সুরঞ্জনা আর আমি গল্প করতাম। ও কিন্তু সব পারতো, এই হল ঘর খুলে দাও, এসি চালিয়ে দিয়ে ভেতরে ঢুকবে। আমি যেগুলো ও আসার আগে পেরেই উঠিনি। 2.5 ঘন্টা কি কখনো আরও লম্বা লাঞ্চ ব্রেক থাকে, তো আমাদের ঘুম পেয়ে যেত। সারা মেঝেটা জুড়ে মখমলের পুরো কার্পেট, খুব দামি কার্পেট। আমরা শটান সেই কার্পেটের ওপরেই ঘুমিয়ে পড়তাম। ড্রাইভারদের আগে থেকে বলা থাকতো যে সাহেবদের গাড়ি ঢুকছে জানতে পারলেই আমাদের যেন সতর্ক করে দেওয়া হয়। এমনই একটা দিনে একটা অবিশ্বাস্য ব্যাপার ঘটে গেল। সেদিন শনিবার ছিল না। শনিবার মানেই তো হাফ ছুটির দিন। শনিবারে তো ওই ঘরে গিয়ে মখমলের ওপর শুয়ে শুয়ে গল্প করবার দিন হতে পারে না। অথচ সেদিন কোনো কারণে স্কুলও ছুটি ছিল, যা আমি জানতে পারিনি। সবে আমরা ওই ঘরে ঢুকে এয়ার কন্ডিশনার চালিয়ে মস্ত বিশাল বড় যে টেবিলটা, সেই টেবিলের নিচে লুকিয়ে হাঁটু মুড়ে বসে গল্প করছি। মানে গল্প শুরু করে দিয়েছি। দরজায় টোকা না দিয়েই পাল্লা দুটো কে যেন খুলে দিল। আর ঘরটা তো অন্ধকার, ঘরটাতে কোনো লাইট নেই। আমরা দুজনে হুড়মুড়িয়ে টেবিলের নিচে আরো একটু ভেতরে সরে এলাম। ঘরের মধ্যে কেউ ঢুকেছে। যে ঢুকেছে সে তো বুঝতেই পারছে যে ঘরে আলো না জ্বললেও এয়ার কন্ডিশনার চলছে। একজন নয়, একাধিক ব্যক্তি ঢুকেছে ওই ঘরে। টেবিলের তলা থেকে দেখতে পাচ্ছি যে বাইরে থেকে যে আলোটুকু আসছে তাতে গোটা 4 পায়ের সিলুয়েট, মানে ঠ্যাং, 4টে ঠ্যাং দেখা যাচ্ছে পরপর। অন্তত 2জন মানুষ। তারা নিজেদের মধ্যে কোনো কথা না বলে অন্ধকারের দিকে হয়তো তাকিয়ে আছে, হয়তো আমাদের খুঁজছে। হঠাৎ ঘরের লাইটটা জ্বালিয়ে দিল। অর্থাৎ এবার আমরা ধরা পড়ে যাব, আর তো পালানোর কোনো পথ নেই। আমি সেই 4টে পা একটু ভালো করে দেখলাম টেবিলের তলা থেকে। 2টো পা একজন ফুল প্যান্ট পরা ব্যক্তির। অন্য 2টো পায়ে কিন্তু ফুল প্যান্ট নেই, সরু সরু পা, হাঁটু অবধি দেখা যাচ্ছে। দেখে মনে হয় কোনো শিশু হতে পারে। শিশুই। কয়েক সেকেন্ডের মধ্যে শিশুটি টেবিলের তলায় উঁকি মেরে আমাদের দেখতেও পেয়ে গেল। সেই সঙ্গে ফুল প্যান্টও টেবিলের নিচে উঁকি দিয়ে বলল, ওহ তাই বলুন, আপনারা টেবিলের তলায় অত ভেতরে ঢুকে বসেছেন কেন? কেউ যদি দেখতে না পেয়ে বাইরে থেকে তালা মেরে দিয়ে চলে যেত। চন্দ্রশেখর দা, আমাদের অফিসের ড্রাইভার, সঙ্গে শিশুটিও আমাকে দেখে এগিয়ে এলো। আর শিশুটিকে দেখে আমার তো হৃদস্পন্দন বন্ধ হবার জোগাড়। তার হাতে একটা মস্ত ঠোঙা, সম্ভবত ফল আছে, ফলের ঠোঙা, খবরের কাগজে যেমন ঠোঙা থাকতো। সে ঠোঙা হাতে টেবিলের নিচে ঢুকে পড়েছে। আলোটা জ্বালিয়ে রেখেই চন্দ্রশেখরদা চলে গেল দরজা ভিজিয়ে দিয়ে। শিশুটি ফলের ঠোঙা নিয়ে আমাদের থেকে একটু তফাতে বসে বলল, নাও আম খাবে? সে একটা আম ঠোঙা থেকে বের করে ফেলেছে। আমি তার দিকে চেয়ে সুরঞ্জনাকে দেখিয়ে বলি, দাও, এই মাসিকে দাও। সুরঞ্জনা আমাকে নকল করে অবিকল আমার মতো করে বলে ওঠে, না না আমাকে নয়, এই মাসিকে দাও।
শিশুটি হতভম্ব হয় একটু, তারপর খলখল করে সুরঞ্জনাকে বলে, মাসি নয়, মাসি নয়, ওটা তো আমার মা।